সময়ের পরিক্রমায় পেরিয়ে গেছে একটা সপ্তাহ। সবার জীবন সাধারণ নিয়মেই অতিবাহিত হচ্ছে। নিশাতের জীবনও চলছে সেই একই নিয়মে। রোজ রায়ানের সাথে কলেজ যাওয়া, সেখান থেকে তাদের হাসপাতালে, আর সন্ধ্যার দিকে ড্রাইভারের সাথে বাড়ি ফেরা। আবার রাত হোক বা সকাল, সর্বদা রায়ানের কফি তাকেই নিয়ে যাওয়া। প্রতিদিনকার ন্যায় আজও রেডি হয়ে নিচে নামল নিশাত। পরনে একটা থ্রি পিস, যার ওড়নাটা কাঁধের দুপাশে ভালো করে সেফটি পিনের সাহায্যে লাগিয়ে রাখা, আর মাথাতে হিজাব জড়ানো। ঠোঁটে হালকা লিপ গ্লস ছাড়া আর কোনো বাড়তি সাজ চোখে পড়ছে না। নিশাত সোজা নিচে এসে ডাইনিং টেবিলেই বসল খাবার খেতে। নিশাত খাওয়ার মাঝে একবার আর চোখে রায়ানের পানে তাকালো। অদ্ভুত ব্যাপার, লোকটা তার পানে তাকিয়েই চামচের সাহায্যে মুখে খাবার পড়ছে। নিশাত লজ্জা আর অস্বস্তিতে চোখ নামিয়ে নিল। লজ্জা পাওয়ারও কারণ আছে। সেদিন রাতে ঘুম ভাঙার পর নিজেকে রায়ানের ঘরে তারই বিছানায় পেয়েছিল। প্রথমত ওই রুমে ঘুমিয়ে পড়েছিল ভেবেই লজ্জিত হয়েছিল। তাছাড়া তার স্মরণে ছিল সে সোফায় বসে পড়ছিল, তাহলে বিছানায় কি করে যেতে পারে? তাহলে কি লোকটাই তাকে কোলে করে নিয়ে গেছিল? লোকটা তাকে কোলে করে নিয়ে গেছিল ভেবে যেমন লজ্জা অনুভূত হয়, ঠিক তেমন সন্দেহও জাগে। যে লোকটা তার রুমেই ঠাঁই দিতে চায় না, সেই ব্যক্তি নিজে কোলে করে তাকে বিছানায় শুইয়ে দিবে, এটা আদৌ বিশ্বাসযোগ্য? নিশাত সেই রাতের কথা এখনও পরিষ্কার করে জানে না সে কিভাবে বিছানায় গিয়েছিল। তবে লোকটা আজকাল প্রায়ই তার দিকে কেমন করে তাকিয়ে থাকে, যার ফলে নিশাতের অস্বস্তি হয়, কিছুটা লজ্জাও লাগে। তাই তো কাজের সময় অমন করে তাকাতে দেখে আজকাল কাজেও ভুল করে বসে মেয়েটা। বিনিময়ে রায়ানের গম্ভীর স্বরের ধমক খেয়ে দিন পার করতে হয় ভেবে একটা হতাশ শ্বাস ফেলে খাওয়া শেষ করল নিশাত। হাত ধুয়ে মুছে ব্যাগটা নিয়ে আবার রায়ানের পিছু পিছু ছুটল কলেজের উদ্দেশ্যে। অর্থি ভার্সিটির গেট পেরিয়ে ভিতরের দিকে একটু এগিয়ে যেতেই পিছন থেকে একটা পুরুষালী স্বরের ডাক শুনে থেমে গেল। এই মেয়ে, দাঁড়াও। স্বরটা ভীষণ চেনা, কিন্তু এই ছেলে তো আজ পর্যন্ত তাকে ডেকে কথা বলেনি। তাহলে আজ কেন? নাকি সে ভুল শুনল? যাচাই করার জন্য পিছে ফিরতেই দেখল যার কথা ভেবেছিল সেই মানুষটাই দাঁড়িয়ে আছে। যাকে সে রোজ এসে আগে খুঁজে বেড়ায়, সেই ছেলেটাই আজ নিজে থেকে ডাকছে। ব্যাপারটায় যেন অর্থির মন খুশিতে নেচে উঠল। প্রথমে একটু অবাক লাগলেও পরক্ষণেই বুঝতে সক্ষম হলো লোকটা কেন তাকে ডাকছে। ছোট ছোট কদম ফেলে নির্ভারের দিকে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়ালো। মুচকি হেসে নির্ভারের দিকে তাকালো, কিন্তু তা বোধহয় নির্ভারের সহ্য হলো না। তাই তো ধমকের সুরে বলে উঠল, এ মেয়ে, আমাকে এত কল করো কেন? বারণ করেছিলাম না ফোন দিতে? অর্থির ধমক খেয়ে মন খারাপ হলো না, বরং হাসির প্রখরতা আরও বৃদ্ধি করল। মনে করল এই এক সপ্তাহ ধরে ঘটা ঘটনাগুলো। সেদিন গল্প করার মাঝে যখন ভাবি ভাইয়াকে কফি দিতে গিয়ে আর ফিরে আসেনি, তখন ভাবিকে ডাকতে সে ভাইয়ার রুমের সামনে গিয়েছিল। দরজা ভেড়ানো দেখে ভাবিকে না ডেকে উকি মেরে দেখেছিল তার ভাবি এতক্ষণ কি করছে তার ভাইয়ের রুমে। যখন দেখতে পেল সোফায় বসে একা একা বই পড়ছে, তখন আর না ডেকে নিজের রুমে ফিরে এসেছিল অর্থি। তারপর নিজের ফোন নিয়ে ঘাটাঘাটি করতে করতে নির্ভারের নাম্বারটা সামনে আসতেই ফোন করে কথা বলার ইচ্ছে জাগল। সুযোগ পেয়ে ইচ্ছাকে প্রাধান্য দিতে তখনই ফোন করে বসেছিল অর্থে। চিন্তায় ছিল ফোন আদৌ রিসিভ হবে কিনা, অথচ দেখা গেল প্রথম রিং ঢোকার সাথে সাথেই ফোন রিসিভ হয়ে গেল। যেন কেউ অধীর আগ্রহে ছিল এই ফোন কলের জন্য। এত জলদি ফোন ধরায় যেমন অবাক হয়েছিল অর্থে, তেমন বুকের ভিতরটাও ধুকপুক করে উঠেছিল এই ভেবে যে এখন সে কি জবাব দিবে, কেন ফোন করল। শঙ্কায় শুধু ফোনটা কানে লাগিয়ে বসেছিল, কোনো কথা উচ্চারণ করতে পারেনি। আর এই নীরবতা হয়তো বিপরীত পাশের লোকটা মেনে নিতে পারেনি। লোকটা ধমকে বলেছিল, এই মেয়ে, ফোন করে কথা বলছো না কেন? চুপ থাকার জন্য কল করেছো বুঝি? ধমক খেয়ে অর্থির হুঁশ ফিরেছিল। সঠিক লোক ফোন ধরেছিল এটাও বুঝতে সক্ষম হয়েছিল। ভয়ে ভুলে আমতা আমতা করে জবাব দিয়েছিল, ওই আসলে আমি অর্থিকে আমতা আমতা করতে দেখে নির্ভার পুনরায় ভারীক্ষী স্বরে জিজ্ঞেস করেছিল, কল করেছো কেন? অর্থি জোরে একটা দম নিয়ে উত্তর করেছিল, আসলে আমি দেখতে চেয়েছিলাম আপনি ঠিক নাম্বার দিয়েছেন নাকি ভুল, এই জন্যই ফোন করেছি, বুঝেছেন? হ্যাঁ বুঝেছি। তার দুদিন পর এটা জানার ইচ্ছে জেগেছে বুঝি যে আমি ভুল নাম্বার দিয়ে গেছি? মানুষটা কি গুণে রেখেছে নাকি যে সে ঠিক নাম্বার দিয়ে যাওয়ার দুদিন পর কল করেছে? অবশ্যই এটা কোনো বড় ব্যাপার না, তবুও কেন জানি অর্থির ভালো লেগেছিল। নির্ভারের প্রশ্নের কোনো জবাব না দিয়ে উল্টে আবদার করে বলেছিল, আমার ঘুম আসছে না সিনিয়র, একটু গল্প করবেন আমার সাথে? মেয়েটার নরম কণ্ঠের আবদার বোধহয় ফিরিয়ে দিতে ইচ্ছে করেনি নির্ভারের। অনেকটা সময় সেদিন কথা বলেছিল দুজন। সেদিনের আশকারা পেয়ে অর্থের পাগলামও বেড়ে গিয়েছিল। প্রতিদিন তার ভাবি যখনই ভাইয়াকে কফি দিতে যেত বা একটু সুযোগ পেলেই নির্ভারকে ফোন করত। নির্ভার রোজ বারণ করা সত্ত্বেও তা কালে তোলেনি অর্থে। ওই মেয়ে, বোকার মতো না হেসে উত্তর দাও, বারণ করা সত্ত্বেও কেন বারবার কল করো? নির্ভারের প্রশ্ন শুনতেই অর্থের ভাবনা ভঙ্গ হলো।
মুখে লেগে থাকা হাসি অপরিবর্তিত রেখেই জবাব দিল, কথা বলতে ইচ্ছে করে তাই, কিন্তু আমার ভালো লাগে না, আর কখনো কল করবে না। ভালো না লাগলে কল রিসিভ করেন কেন? অর্থী প্রশ্ন জুড়ে দিতেই যেন নির্ভার বিপাকে পড়ে গেল। অর্থের পানে থেকে চোখ সরিয়ে গম্ভীর স্বরে বলল, তুমি আমার আত্মীয় হও, আর আত্মীয় যদি বারবার কল করে তাহলে রিসিভ না করলে কি ভালো দেখায় বিষয়টা? ঠিক আছে, তাহলে আত্মীয় মনে করেই রোজ ফোনটা রিসিভ কইরেন সিনিয়র। অর্থীর প্রফুল্ল স্বরের জবাব পেয়ে নির্ভার রেগে গেল। মেয়েটাকে বারবার বারণ করা সত্ত্বেও কথাটা কানে তুলছে না, কিন্তু মেয়েটাকে সেই রাগ দেখাতে চাইল না। অর্থীর দিকে তাকিয়ে নয়নে নয়ন মিলিয়ে কেমন করে বলে উঠল, আমাকে আর কল করো না অর্থী, নয়তো নিজের মনকে বোঝাতে সক্ষম হব না। নির্ভারের মুখে নিজের নাম শুনে ভালো লাগার কথা থাকলেও ভালো লাগলো না অর্থীর। নির্ভারে গলার স্বর তার কাছে বিষণ্ণ লাগলো। এমন করে কেন বলল ছেলেটা? যেন ওই স্বরে কিছু পেয়েও হারিয়ে ফেলার মতো একাকারসম কষ্ট লুকিয়ে আছে। সামান্য কথা বলাতে ছেলেটার কিসের এত ভয়? কেন এই টানা পড়েন? প্রশ্ন জাগলেও তা জিজ্ঞেস করতে ইচ্ছে হলো না অর্থের। আর নত কিছু মেনে নিতে চাইল। নির্ভারের সামনে থেকে ঘুরে পুনরায় নিজের গন্তব্যের দিকে যেতে যেতে মন খারাপের স্বরে উচ্চারণ করল, আমি আপনাকে কল করবই, আপনার সমস্যা থাকলে আমাকে গক করে দিয়েন। বলেই মেয়েটা চলে গেল। পিছনে রেখে গেল একটা দ্বিধাগ্রস্ত ছেলেকে, যার চাহনি জুড়ে রয়েছে বিষাদের ঘনঘটা, মুখ জুড়ে চিন্তার রেশ, আর যার বুক জুড়ে আছে কাউকে চেয়েও না পাওয়ার হাহাকার। নিশাত ক্লাসরুমে বসে আছে তার দুই ঝগড়ুটে বন্ধু আর বান্ধবীর সাথে। প্রতিদিন সে দুজনের মাঝে বসলেও আজ সে কর্নারে বসেছে, আর নিধিকে মাঝে বসতে দিয়েছে। স্যার না থাকলে হয় তখনই দুটোতে শুরু হয়ে যায় এটা ওটা নিয়ে। তবে আজ একটু শান্তই বসে আছে। মাত্র একটা ক্লাস শেষ হলো। আজ রায়ানের ক্লাস আছে, তাই এখন রায়ানেরই আসার কথা, হয়তো এখনই চলে আসবে। নিশাতের কাছাকাছি বিপরীত পাশে কর্নারে একটা মেয়ে বসা। নিশাত খেয়াল করেছে মেয়েটা রোজ এখানেই বসে, সামনের দিকের দ্বিতীয় সারিতে এটা। আর নিশাত তো যেখানে জায়গা পায় সেখানেই বসে করে। নিশাতের কানে হঠাৎই সেই মেয়ের বলা একটা কথা প্রবেশ করল, এখন তো রায়ান স্যারের ক্লাস বল, আমি রোজ এখানে বসি স্যারকে দেখার জন্য। কি হ্যান্ডসাম তাই না রায়ান স্যার? কেন যে প্রতিদিন স্যারের ক্লাসটা পাই না? প্রায় কাছাকাছি বসায় কথাটা স্পষ্টই শুনতে পেল নিশাত। মেয়েটা তার পাশের বসা মেয়েটাকে বলছে। পাশের সেই মেয়েটা মুচকি হেসে উত্তর করল, তোর তো সুন্দর কাউকে দেখলেই পছন্দ হয়ে যায়। শুধু কি রায়ান স্যার, আরও যে স্যারগুলো আছে একটু ইয়াং, তাদের দেখেও তোর একই রিয়াকশন। নিশাতের ভ্রুদ্বয় কুচকে এলো নিশাতের। এই মেয়ের কত সাহস, ক্লাসে এসে স্যারদের দিকে নজর দিচ্ছে। নজর দিবি দে, তবে তার স্বামীর পানে কেন তাকাবি? রাগে যেন শরীর জ্বলে উঠল নিশাতের। কান খাড়া রাখল মেয়ে দুটোর বাকি কথা শোনার জন্য। তবে তার আগেই নিশাতের স্বামীরূপী স্যার ক্লাসে পদার্পণ করল। ফলে মেয়ে দুটো চুপ হয়ে গেল। বাকি সবার সাথে নিশাতও উঠে দাঁড়ালো। তবে চোখে মুখে রাগের আভাস স্পষ্ট। পাশে থাকা নিধি এটা খেয়াল করল। মেয়ে দুটোর কথা সেও কিছুটা শুনেছে। নিধি নিশাতকে হালকা ধাক্কা মেরে মুচকি হেসে জিজ্ঞেস করল, কিরে ছ্যামড়ি, তোর জ্বলতেছে নাকি? দেখছিস তোর জামাইয়ের দিকে কত মাইয়াগো নজর? নিশাত সেই একই চোখে নিধির দিকে ফিরে তাকাতেই নিধি ঘাবড়ে গিয়ে বসতে বসতে বলল, এভাবে তাকাস কেন ভাই? আমি কি তোর জামাইয়ের পানে নজর দিচ্ছি নাকি? আর শোন, এমন হ্যান্ডসাম জামাই থাকলে মাইয়ারা একটু নজর দিবেই, তাই এত না রেগে শান্ত হয়ে বস। নিশাত শান্ত হলো কিনা বোঝা গেল না, তবে সেও বসে পড়ল। নিধি আর এই মেয়েকে ঘাটল না। যে চাহনি দিয়েছিল মনে হচ্ছিল তাকে গিলে খাবে। সবাই লেকচারে মন দিলেও নিশাত মন দিল তার আপন স্বামীর পানে। সে জানে তার বরবাবু হ্যান্ডসাম, মানুষ তাকাতেই পারে, এটাও স্বাভাবিক। কিন্তু তার কেন জানি রাগ হচ্ছে। কেন দেখবে অন্য মেয়েরা তার স্বামীকে? সকালে আসার সময়ও খেয়াল করেছে, তবুও পুনরায় আবার তাকিয়ে দেখল স্বামীর পানে। লোকটা চকলেট কালারের একটা শার্ট, কালো একটা জিন্স প্যান্টের সাথে ইন করে পড়ে আছে। তবে জামার হাতা কোনোই পর্যন্ত গোটানো। শার্টটা ফোলা ফোলা পেশিযুক্ত শরীরের সাথে লেপ্টে আছে। হাতে একটা গুচি ব্র্যান্ডের ঘড়ি পরা। মুখে সর্বদার মতো গাম্ভীর্য বিদ্যমান। লেকচার দেওয়ার সাথে সাথে অধরপল্লব আন্দোলিত হচ্ছে। দেখতে একটা সুপুরুষের মতোই। ফোলা ফোলা পেশি, শক্ত চোয়াল, মুখে লেপ্টে থাকা গাম্ভীর্য আর তীক্ষ্ণ দৃষ্টি, এসবই যেন লোকটার ব্যক্তিত্ব বহন করে। নিজের স্বামীর এত সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়ার বদলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখ দুটিতে রাগ যেন জল জল করছে। নিশাত নিজেই বুঝতে ব্যর্থ হলো এই রাগটা ঠিক কার ওপর। ওই মেয়েটা যে তার স্বামীর দিকে নজর দিচ্ছে, নাকি স্বয়ং রায়ানেরই যে এত অসাধারণ হয়ে জন্মেছে বলে? নিজের রাগ, নিজের ভাবনার ওপর নিজেই বিরক্ত হলো।
তবুও তীরের ফলার ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি রায়ানের ওপর থেকে সরালো না। দেখতে দেখতে রায়ানের ক্লাস শেষ হয়ে গেল। তারপর অফ টাইম পুনরায় আরও 2-3টে ক্লাস শেষ করে বেরোলো নিশাত। বাইরে এসে ফোনটা বের করতেই দেখল ফোনের ওপরে নিজের বড়বাবুর নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। ক্লাস শেষে নিচে চলে এসো, আমি গাড়িতে অপেক্ষা করছি। বেশি সময় হয়নি মেসেজটা পাঠিয়েছে রায়ান। নিশাত একটু ভাবতে বসল, রায়ানের নাম্বারটা অর্থী তার ফোনে সেভ করে দিলেও সে এখনো পর্যন্ত রায়ানকে কল করেনি। তাহলে রায়ান তার নাম্বারটা পেল কোথায়? লোকটার কাছে তার নাম্বার ছিল বুঝি? আর বেশি না ভেবে সায়ন্ত আর নিধিকে বিদায় জানিয়ে সোজা নিচে নেমে এলো। একটু খুঁজলেই রায়ানের গাড়িটা চক্ষগোচর হলো। গেট পেরিয়ে বাইরেই দাঁড়িয়ে আছে। নিশাত দ্রুত হেঁটে গিয়ে দরজা খুলে গাড়িতে বসতে না বসতেই রায়ানের গম্ভীর কণ্ঠস্বর কানে প্রবেশ করল। এই মেয়ে, ক্লাসে ওভাবে আমার দিকে তাকিয়েছিলে কেন তুমি? হঠাৎ বলাতে নিশাত একটু চমকে উঠল। বুকে একটু থুথু দিয়ে নিজের সিটে বসে পড়ে রাগীশ্বরে তাকালো। রায়ানের দিকে ফিরে রাগত্বস্বরে বলল, খাটাস লোক, ভালো করে জিজ্ঞেস করতে পারেন না? ভয় পাইয়ে দিয়েছিলেন, আর একটু হলে আমার প্রাণই বেরিয়ে যেত। রায়ান নিশাতের দিকে পূর্ণ দৃষ্টি দিল। গম্ভীর স্বরেই বলল, ভাষা ঠিক করো বেয়াদব, ফের যেন তোমার মুখে এই শব্দ না শুনি। আপনি আমাকে বেয়াদব বলতে পারেন, আর আমি বললেই দোষ, তাই না? নিশাতের তেড়া জবাব পেয়ে রায়ানও নিজেও তেড়া স্বরে বলল, তর্ক না করে আগে বলো ওভাবে তাকিয়েছিলে কেন? নিশাত রায়ানের দিকে চোখ সরিয়ে সামনের দিকে স্থাপন করে সিটে আরাম করে বসে সেই একই স্বরে বলল, আমি যে আপনার দিকে তাকিয়েছিলাম আপনি জানলেন কি করে? রায়ানের কি এখন বলা উচিত, শোনো মেয়ে, আমার পুরো ক্লাস তোমাকে দেখেই কেটে যায়? সেসব কিছুই বলল না। নিজেও সিটে ঠিকঠাক করে বসে সামনের দিকে তাকিয়ে গলা খাকড়ি দিয়ে শান্ত অথচ গম্ভীর স্বরে উচ্চারণ করল, আমি খেয়াল করেছিলাম। জবাবে নিশাতের রাগত্ব স্বর শোনা গেল, আমি একটু তাকিয়েছিলাম বলে এভাবে জিজ্ঞেস করছেন, আর যখন অন্য মেয়েরা তাকিয়ে থাকে তখন তাদের ডেকে জিজ্ঞেস করেন না, এই মেয়ে আমার দিকে তাকিয়েছিলে কেন?